ডিসেম্বর 30 এই দিন আমরা ঘুরেছিলাম বাতু কেভ, মারদেকা স্কয়ার, চায়না টাউন আর লিটল ইন্ডিয়া। প্রথমেই ব্রেকফাস্ট সেরে নিলাম হোটেলে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে কিছু দূরের মেট্রো রেল স্টেশনে গেলাম এবং বাতু কেভের ট্রেনে উঠে পড়লাম। আমরা আরেক প্রস্ত খাবার নিলাম। এখানে ডাল, নাসি লেমক কর্নার, ভাত, এটা ঠিক বুঝতে পারছি না, ম্যাশড পটেটো, সালাডস, নন ভেজ আইটেমস। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে হোটেল থেকে বের হলাম। এখন আমরা কমিউটার ট্রেনে করে বাতু কেভ যাব। এই কারণে আমরা নিগারা স্টেশনে যাচ্ছি। এটা অনেক বিশাল বিল্ডিং। AKPK CIMB ব্যাংক। এখানে আমরা নিগারা স্টেশনে এসেছি। তো এখান থেকে কমিউটার ট্রেনে আমরা বাতু কেভ যাব। হোপসো, দেখা যাক কি হয়। পানি অপসারণের জন্য এদের অনেক খাল রয়েছে, জায়গায় জায়গায় আমরা খাল দেখতেছি। তো এখন আমরা ঘুরতেছি মেট্রোতে। This is not metro actually, this is commuter train. আমরা যাব। ব্যাংক নিগারা কমিউটার ট্রেনের প্ল্যাটফর্মে আসলাম আমরা। এখন এখান থেকে আমরা টিকিট কাটবো দুইটা। আচ্ছা, 4.7 রিঙ্গিত, তাই না? 4.6 না, 4.6 রিঙ্গিত দিয়ে আমরা দুইটা টিকিট কেটে ফেললাম। এখন প্ল্যাটফর্ম 1 থেকে আমরা উঠবো। আমরা যাব এখন বাতু কেভ। বাতু কেভের প্ল্যাটফর্ম 1-এর ট্রেন এখন আসবে। আমরা এখন ওয়েট করব। স্টেশনটাও কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর। সো আমরা এখন ওয়েট করব। ভুল ট্রেনে উঠে পড়েছিলাম আমরা। সো উই হ্যাড টু চেঞ্জ দ্য প্ল্যান। we need to plan for Grab and she did it for us. She is from London
And she is Mariam. Now we are in Batu Cave. Yeah, and I have a crying baby. Hello. Hello. Lulu Lulu. Bye bye. Bye bye. Bye bye. We're so happy. আমরা চলে এসেছি বাতু কেভ। তো এখন আমরা নামবো। আমরা গ্র্যাবে করে আসতে বাধ্য হলাম যেহেতু আমরা ফুল ট্রেনে উঠেছিলাম। আমরা চলে এসেছি বাতু কেভ। এখানে পার্কিং এরিয়া। এটা আসলে সবার জন্য ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফি নাই। সবাই এখানে মালা টালা কিনছে। পানির বোতলের দাম 1.5 রিঙ্গিট। বাতু কেভ হচ্ছে মালয়েশিয়ার সবচাইতে জনপ্রিয় হিন্দু ধর্মীয় এবং পর্যটন কেন্দ্রগুলোর একটি। কুয়ালালামপুর শহরের প্রায় 13 কিলোমিটার উত্তরে গোমবাগ জেলায় অবস্থিত এটি। এখানে প্রাকৃতিক গুহা এবং মন্দিরের এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। বাতু কেভ একটি প্রাকৃতিক চূড়াপাথরের গুহা, যার উৎপত্তি প্রায় 400 মিলিয়ন বছর আগে। 1859 সালে চাইনিজ অভিবাসীরা প্রথম এই গুহাটির অস্তিত্ব আবিষ্কার করেন এবং পরে তামিল হিন্দু অভিবাসীরা এটিকে একটি ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলেন। 1891 সালে তামিল ব্যবসায়ী কে থাম্বুসামি পিল্লাই প্রথম এখানে শ্রীরামা ও মুরুগান দেবতার মন্দির স্থাপন করেন। এই স্থানটি মূলত হিন্দু দেবতা মুরুগান বা কার্তিকেয়ের উদ্দেশ্যেই নিবেদিত। করা সমস্ত কিছু এবং তারা বেশ যত্ন সহকারে সেগুলোকে সংরক্ষণ করে। পাহাড়ের পাদদেশে এই সুন্দর সাউথ টেম্পলটি আমার বেশ ভালো লাগলো। প্রচুর দর্শনার্থী ঘুরতে এসেছে। ইউ ক্যান সি ইগল। এখানে একটা বার্ড পার্ক মতো দেখা যাচ্ছে। বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি ময়ূর রাখা আছে। শহরে দেখলাম কুয়ালালামপুরে প্রচুর তামিলিয়ান থাকেন এবং তারা বাপদাদার আমল থেকে এখানেই আছেন। হাই হাই, কোথায় পালাচ্ছ? মালয়েশিয়ায় আপনি ইন্দোনেশিয়ান পিপলও খুঁজে পাবেন অনেক, যারা বাপদাদার আমল থেকে এখানে চাকরি করছে, কাজ করে আসছে এবং মালয়েশিয়ান সিটিজেন। তারা নিজেদেরকে তাদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে চায় না। তারা বলে যে আমরা মালয়েশিয়ানি। Now see this beautiful South Indian temple. ইন্ডিয়ান টেম্পল যেহেতু, সো এখানে ইন্ডিয়ান গান বাজছে। ঘর মোড়ে পরদেসিয়া। সবাই মজা করে ছবি তুলছে, সবাই কলা দিচ্ছে, বিভিন্ন রকম খাবার দিচ্ছে। বানরেরা তাই মনোযোগ দিয়ে খাচ্ছে। ওইখানে কিছু বার্ডস রাখা আছে, দেখতে পাচ্ছেন। ময়ূর, সাদা এবং রঙিন ময়ূর। মন্দিরের অন্দরসজ্জা দেখতে পাচ্ছেন। This is Lord Murugan, Kartikeyo Namaskritte.
দেবতা কার্তিক দক্ষিণ ভারতীয় একজন মহান দেবতা, ওনাকে তারা খুব সাড়ম্বরে পুজো করেন। তো তার জন্যই এই টেম্পলটি বানানো হয়েছে এখানে। এবং যেহেতু দক্ষিণ ভারতের মানুষের বড় আনাগোনা এই মালয়েশিয়াতে, তাই টেম্পলটি ভালোই রান করছে দেখা যাচ্ছে, এবং প্রচুর মানুষও এখানে আসেন প্রতিনিয়ত মন্দিরটি দেখার জন্য। What is this? মনে হচ্ছে বার্ডস প্যারাডাইসে চলে এসেছে। So many birds এখানে বইসা আছে। নিচেই মাছের চাষ হচ্ছে, প্রচুর মাগুর মাছ, কই মাছ দেখা যাচ্ছে। উপর থেকে পাখিরা এটা ওটা ছেড়ে দিচ্ছে, সেগুলো মনে হয় এরা খাচ্ছে। আই থিঙ্ক ইটস এ নাইস প্রজেক্ট। এক সময় আমারও এরকম চিন্তা ছিল, আমি একটা মাছের খামার করব, উপরে থাকবে মুরগির খামার। সেটার কথা মনে পড়ে গেল তুষ্কু। তো এটা একটা বার্ড পার্ক মনে হচ্ছে, মানুষজন গিয়ে বার্ড পার্ক দেখছে। সুন্দর এনভায়রনমেন্ট। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে মনে হলো। অনেক কবুতর, সো মেনি বার্ডস। এখানের প্রধান আকর্ষণ সমূহের মধ্যে রয়েছে শ্রী সুব্রামানিয়াম মন্দির, যেটি মূল গুহার ভিতরে অবস্থিত এবং দেবতা মুরুগানকে উৎসর্গ করা। প্রতি বছর এখানে থাইপুসাম উৎসব হয় এবং লক্ষ লক্ষ হিন্দু ভক্ত পুজো দিতে আসেন। 272টি রঙিন সিঁড়ি 272টি রঙিন সিঁড়ি আছে এখানে, যেটা খুবই আকর্ষণীয় লাগে দেখতে। গুহায় পৌঁছতে হলে আপনাকে এই সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলি সম্প্রতি এমনভাবে রঙিন করা হয়েছে, একটি প্রিয় লোকেশন হিসেবে গড়ে উঠেছে তাতে। 42.7 মিটার উচ্চতার সুবর্ণ রঙের মুরুগান দেবতার একটি মূর্তি আছে এই গুহার সামনে। এটি বিশ্বের সর্ববৃহৎ মুরুগান মূর্তি, যা বাতু কেভসের প্রবেশদ্বারে অবস্থিত এবং অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা বাতু কেভের নিচে দাঁড়িয়ে আছি, এখন বাতু কেভে উঠবো। This is the beautiful space here. এক পাশ দিয়ে উঠছে, এক পাশ দিয়ে নামছে। এখানে কিছু জিনিসপত্রের দোকান আছে, মানুষজন কিনছে। একটু পানি নিতে এসেছি, যেহেতু অনেক দূর উঠতে হবে। এখানে সুন্দর রেস্টুরেন্ট আছে। জল তো ছিলই না ওখানে, জলের কোনো সোর্স ছিল না, কিনে খেতে হচ্ছে। 272খানা সিঁড়ি এখন ভাঙতে হবে। প্রত্যেকটা সিঁড়ি সুন্দরভাবে রং করা রয়েছে, ফেস টু ফেস, মনে হচ্ছে যেন রেইনবো। বেশ মজার। আর পুরো পথে তো বাঁদরের দল দখলে রয়েছে, কি করে কে জানে। হ্যালো, উপর থেকে ঠিক কেমন লাগে দেখতে? উপরে অনেক আলো, রোদ আসছে এখন। তারপরেও ল্যান্ডিং অনেক ঘন ঘন আছে, দেখে বেশি একটা কষ্ট হচ্ছে না সিঁড়ি দিয়ে উঠতে। আশা করি ঠিক মতোই উঠতে। ডার্ক কেভ এটি একটি সংরক্ষিত প্রাকৃতিক গুহা, যেখানে বিরল প্রাণী ও গুহার গঠন দেখা যায়। এখানে গাইডেড ট্যুরের মাধ্যমেও গুহার অভ্যন্তরীণ জীববৈচিত্র্য দেখা যায়। পুরো এলাকা জুড়ে অসংখ্য বানর দেখা যায়, তারা খেলার ছড়ে খাবার ছিনিয়ে নিতে পারে, তাই সতর্ক থাকা বাঞ্ছনীয়। বাতু কেভ বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হলেও সকল ধর্মের লোকই এখানে মালয়েশিয়ায় আসলেই দেখতে আসে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এটি খোলা থাকে, তবে ভিড় এড়াতে সকাল সকাল যাওয়াই উত্তম।
মন্দিরে যাওয়ার সময় অবশ্যই মন্দিরের সাথে যায় এরকম পোশাক পরিধান করতে হয়। অনেক বিদেশি আমরা দেখেছি হাঁটু ও কাঁধ যাতে ঢেকে রাখা যায় সেরকম স্কার্ফ পরে ভিতরে যায়। প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর বাতু কেভস আমাদের মালয়েশিয়া ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছিল এবং সবার ক্ষেত্রেই তাই। আমরা যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম বিখ্যাত বাতু কেভসে, যেটি কুয়ালালামপুর শহরের ঠিক উত্তরে এবং এক প্রাকৃতিক সৌন্দর্যময় অপার সৌন্দর্য তাৎপর্যপূর্ণ একটি জায়গা। এটি মূলত একটি চূড়াপাথরের পাহাড়, কিন্তু অসামান্য মন্দির এবং গুহাময় সুন্দর একটা পরিবেশের কারণে এটি অন্যরকম একটা মাত্রা পেয়েছে। সামনের যে মুরুগানের বিশাল স্বর্ণময় মূর্তি, তার উচ্চতা 42.7 মিটার বা 140 ফুট। বাতু কেভস শুধু ধর্মীয় স্থানই নয়, এটি প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য একটা আকর্ষণীয় গন্তব্য। গুহার ভেতরের উঁচু ছাদ, পাথরের দেওয়াল আর ঝুলন্ত বাদুড়ের দল যেন এক অসাধারণ রোমাঞ্চের জন্ম দেয়। বিশেষ করে ডার্ক কেভ নামক অংশে আপনি চাইলে গাইডেড অ্যাডভেঞ্চার ট্রিপেও অংশ নিতে পারেন, যেখানে আপনি গুহার গভীরে প্রবেশ করে দেখতে পারবেন বিরল প্রজাতির পতঙ্গ, পাথরের গঠন ও প্রাকৃতিক ইতিহাস। এছাড়াও কিছু ছোট ছোট গুহা মন্দির রয়েছে যেখানে দক্ষিণ ভারতীয় স্থাপত্য ও রঙিন ভাস্কর্য চোখে পড়বে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে বানর, তারা বেশ চঞ্চল, খাবার দেখলে কেড়ে নিতে কিন্তু একটুও দ্বিধা করে না। এই জায়গাটা যেন একই সঙ্গে ইতিহাস, ধর্ম, প্রকৃতি ও সংস্কৃতির মিশেল। যদি মালয়েশিয়ায় যান তাহলে অবশ্যই বাতু কেভ না দেখে ফিরবেন না। বাতু কেভের ভিতরে এরকম 2টা টেম্পল আছে। উপরে শ্রীবাল্লিতে আমরা এখন যাচ্ছি, সিঁড়িতে আছি, আর নিচে ভেলাইশ্বর, সেটা দেখে এসলাম। শ্রীবাল্লি টেম্পল। উপরে সূর্যের আলো দেখা যাচ্ছে, পরিষ্কার সূর্যের আলো। আর প্রায় 25 তলা লম্বা লাগছে আমার কাছে, 25 তলা লম্বা এই পাহাড়ি গুহা, সত্যি বিস্ময়কর। আর এত প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাজারো বানর ঘুরে বেড়াচ্ছে। শ্রীবাল্লি থেইবানাই সুব্রাম মন্দিরম সন্নাথি। এখানে দেখানো হয়েছে যে কোন সময়ে 6:45 AM ভোরবেলায় মন্দিরের পুজো দেওয়া হয়, রাত 8:30 পর্যন্ত অনেকবারই প্রসাদম চলে। তো এখানে এখন বন্ধ দেখা যাচ্ছে, এটা এখন বিকেলবেলা, কোনো পুজো টুজো নেই। বানরদের নানা কসরত আছে, সেগুলো সবাই দেখছে। এখানে যদি ফটোগ্রাফি করতে হয়, বানর নিয়ে ফটোগ্রাফি করতে পারে। দাঁড়াচ্ছি। আলো আঁধারির অসাধারণ পরিবেশ, এটা খুব ভালো লাগছে। Our old ancestors. সবাই বান্দরের ছবি তুলতে ব্যস্ত। এখানে বান্দর ফ্যামিলি, আর এখানে একজন উনি পোজ দিতেছে। না, ক্যামেরা লাগবে না।
এখন আমরা ফেরার পথে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে নেমে চলে যাব। এই হলো অভ্যন্তরীণ দৃশ্য। এখানে মোরগ কোত্থেকে ডাকছে কে জানে, নাকি ময়ূর। আস্তে আস্তে সবাই ফিরে যাচ্ছে। আমার মোবাইল আর ইউজ করে চার্জে দেবো না। কিছু কেমন এনজয় করলে? ভালো লেগেছে? সো আমরা পেরেছি পুরো জায়গাটা ভিজিট করতে সুন্দরভাবে, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া চলতেছে, হানিওয়ালারা সবার থেকে নিয়ে নিয়ে তারা খাচ্ছে। চলো আমরা চলে যাব। আমি যাচ্ছি। রেডি? এখন ডাব খাচ্ছি। সেই ডাবটা সেই বিশাল বড় ডাব, বিশাল বড় ডাব, শেষ করতে বহু কষ্ট। 7 রিঙ্গিত দিয়ে মস্ত একটা ডাব খাচ্ছি আমরা মজা করে। না বোঝার কারণে একবার একটা ট্রেন ভুল করে ওঠার কারণে বেশ কেশারত দিতে হয়েছে। তো এবার আমরা বাতুকেপ থেকে কেএল সেন্ট্রালের টিকিট কাটলাম। দেখা যাক এবার ঠিক মতো পৌঁছাতে পারি কিনা। চলো, তো আমরা ব্যাংক টেগারাতে নেমে গেলাম। ব্যাংক টেগারাতে নামার পরে আমরা মারদেকা স্কোয়ার যাবো। এখান থেকে কাছেই আছে মারদেকা স্কোয়ার, মাত্র 12 মিনিটের হাঁটা পথ। তো আমরা ওখানে যাবো এখন। আচ্ছা, মানুষ যেন শুতে না পারে সেজন্য এখানে একটা ডিভাইডার দিয়ে দিয়েছে। ট্রেনগুলো খুবই সুন্দর, চমৎকার। গাছগুলো খুবই ওয়েল মেইনটেইনড। এখানে বৃষ্টি যথেষ্ট হয়, তো এত মেইনটেইন করারও আবশ্যকতা থাকে না। কেমন লাগছে? আমাদের রোডগুলো, পেডিস্ট্রিয়ানগুলো এত নোংরা এবং ময়লা হয় এবং ভাঙাচোরা হয়, হাঁটতেও ভালো লাগে না। অথচ এদের দেখেন, প্লাজা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো ওয়েল মেইনটেইনড, ওয়েল প্ল্যান্ড এবং ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো অত্যন্ত সুন্দরভাবে করা। ইভেন একটা ডাস্টবিন দিয়েছে, সেই ডাস্টবিনটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন। ভেতরে
পলিথিনও দেওয়া আছে, পলিথিনটা বের করে ময়লাগুলো নিয়ে চলে। এগুলোই হচ্ছে উন্নত বিশ্বের সুবিধা যেগুলো আমরা পাই না। নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে সেলামত তাহুন বারু 2025, দ্যাট মিন্স হ্যাপি নিউ ইয়ার, সেলামত হারি ক্রিসমাস, মানে মেরি ক্রিসমাসটাও স্বাগত জানাচ্ছে, আবার নতুন বছরেরও সুবিধা জানাচ্ছে। তো এখানে আমরা আছি, এটা হচ্ছে দেওয়ান বন্দর নায়েকে কুয়ালালামপুর। এটা মনে হয় সরকারি বিল্ডিং, বিশাল বিল্ডিং। তো এখানে মার্দেকা স্কোয়ার, ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারের পাশেই এই স্পেসটা, খুব সুন্দর বসার জায়গা। হ্যালো বাবু, হাউ আর ইউ ফিলিং? ওয়েল, আমরা নতুন জায়গায় এক্সপিরিয়েন্স করছি। এটা আমাদের প্রথম আসা, এই জায়গায় আমরা প্রথম এলাম আজকে। হয়তো বা এটাই শেষ, প্রথম এবং শেষ আসার প্রথম আসার অনুভূতি কেমন? খুবই ভালো, খুবই ভালো। আর ইউ ইমপ্রেসড? বুঝে যাচ্ছে যে আসলে মানুষ কম থাকলে পৃথিবীতে জায়গাগুলো সুন্দর হতো। হ্যাঁ, আসলে 3.5 কোটি মাত্র মানুষ, এই কারণেই এরা এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে পারে। আমাদের তো দেশে অনেক লোক, অতিরিক্ত পপুলেশন হওয়ার কারণও একটা, যে আমরা সব কিছু সুন্দর ওয়েল মেইনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো সাজানো রাখতে পারি না। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো আমাদের দেশে উন্নতি পাবে। এটা হচ্ছে চাইনিজ ঝাউ, এই গাছের অনেক দাম। আমাদের মরহুম মেয়র আনিসুল হক সাহেব এগুলো নিয়ে কিছু কিছু জায়গায়, এয়ারপোর্ট রোডে অনেক জায়গায় লাগিয়েছিলেন। তো আমাদেরও দেখার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশে এই জিনিস। মার্দেকা স্কয়ার এবং সুলতান আব্দুল সামাদ ভবন বিস্তারিত। মার্দেকা স্কয়ার, যার অর্থ হচ্ছে স্বাধীনতার চত্বর, মালয়েশিয়ার জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। 1957 সালের 31শে আগস্ট এই স্থানেই মালয়েশিয়া ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করে। এখানেই প্রথমবারের মতো ব্রিটিশ পতাকা নামিয়ে মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয়। স্কয়ারের প্রথম আকর্ষণ এবং প্রধান আকর্ষণ হচ্ছে বিশাল পতাকা, যা 100 মিটার 328 ফুট উঁচু এবং বিশ্বের অন্যতম উঁচু পতাকা। খুঁটির মধ্যে একটি, চারপাশে বিস্তৃত সবুজ মাঠটি অতীতে ব্রিটিশ উপনিবেশের সময় ক্রিকেট খেলার জন্য ব্যবহৃত হতো। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং আনন্দ উদযাপন এখানে অনুষ্ঠিত হয়। রাতের বেলায় স্কয়ারটি আলোয় সজ্জিত হয়ে অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। ফটোগ্রাফির জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা। তো এখানে লেখা আছে প্যাংগং। সুলতান আব্দুল সামাদ ভবন 1897 সালে নির্মিত হয় এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। ভবনটির নামকরণ করা হয় সিলাঙ্গরের সুলতান আব্দুল সামাদের নামে। এটি মালয়েশিয়ার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক ভবন। স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে ভবনটি ভিক্টোরিয়ান, মুরিশ এবং গোথিক স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ। ভবনের প্রধান বৈশিষ্ট্য হল এর 41 মিটার উঁচু ঘড়ি টাওয়ার, যা মালয়েশিয়ার বিগ বেন নামে পরিচিত। ভবনটি লাল ইট, তামার গম্বুজ এবং মার্বেলের মেঝে দিয়ে নির্মিত। রাতের বেলায় ভবনটি আলোকিত হলে এটি আকর্ষণীয় দেখতে হয়ে ওঠে। বর্তমানে এটি মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রধান সদর দপ্তর। পর্যটকরা ভবনের সামনের অংশের ছবি তোলা এবং এর স্থাপত্যকলা উপভোগ করতে আসেন। সারা বছরই বিভিন্ন কালচারাল এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। বড় আকৃতির কপার গম্বুজ, মিনারযুক্ত ঘড়ির টাওয়ার এবং আর্চওয়ে
অর্ধগোলাকৃতির খিলানের জন্য এটি বিখ্যাত। দীর্ঘায়ু বন্দর মূল ঘড়ির টাওয়ারটি প্রায় 40 মিটার উঁচু এবং এটি একসময় কুয়ালালামপুরের সবচেয়ে উঁচু ভবন ছিল। বর্তমান ব্যবহার হচ্ছে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র হিসেবে। চমৎকার বিল্ডিং গুলো আপনি পাশাপাশি দেখার মতো স্থান রয়েছে কুয়ালালামপুর সিটি গ্যালারি, শ্রীলঙ্কার ক্লাব, মসজিদ জামেক এবং লিটল ইন্ডিয়া। এছাড়াও বাঙ্গুনান সুলতান আব্দুল সামাদ বিল্ডিং আছে পিছনে, আর পাশেই আছে দাতারান মার্দেকা গ্যালারি, গাইডিং গ্যালারি অ্যান্ড মসজিদ জামেক। অনেক পুরোনো একটা মসজিদ, সেনি বিনা মসজিদ জামেক, দ্য আর্কিটেকচার অফ মসজিদ জামেক। এখানে আর্কিটেকচার সম্পর্কে বেশ খানিকটা বর্ণনা দেওয়া আছে এবং প্ল্যানগুলো দেওয়া আছে। ইটস কাইন্ড অফ ম্যাপ। বলেছিলাম যে শহরের বিভিন্ন দিকে এরকম খাল আছে, এই খালের চারপাশে আবার গুইসাপও দেখছি আমরা। দাতারান মার্দেকা স্কয়ার, আর এটা হচ্ছে সামাদ বিল্ডিং। আমাদের বিল্ডিং এর সামনে বিশাল সামিয়ানা টাঙিয়ে রঙ্গমঞ্চ তৈরি করা হচ্ছে। সম্ভবত নিউ ইয়ার পার্টি হবে, এখানে অনুষ্ঠান হবে, তো এই কারণে সামনে থেকে ছবিটা নেওয়া গেল না। সুলতান আব্দুল সামাদের বিল্ডিংটা সম্পর্কে জানার আমার অনেক ইন্টারেস্ট হচ্ছে, অনেক আগ্রহ হচ্ছে। সামনে কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে, বেশ তেজি দীপ্ত ঘোড়া। এরকম ঘোড়া তো আমি আগে কখনো দেখিনি মনে হচ্ছে। ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। আকাশে ঘন কালো মেঘ। এটা হচ্ছে পারপুস্তাকান কুয়ালালামপুর। এখানে ইন্ডিপেন্ডেন্স বিল্ডিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স টাওয়ার। এখানে সম্ভবত এই জায়গাটায় মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় 1957 সালে। তো এখানে সেই বিশাল একটা স্তম্ভ তৈরি করেছে এরা, ইন্ডিপেন্ডেন্স টাওয়ার। খুব সুন্দর, মালয়েশিয়ার বড় পতাকা টাঙানো আছে এখানে। ভেরি নাইস। কেএল টাওয়ার বা কুয়ালালামপুরের মালয়েশিয়ার স্বাধীনতার প্রতীক কেএল টাওয়ার মিনারা কুয়ালালামপুর নামে পরিচিত। 1996 সালে উদ্বোধন হয় এবং এটি মালয়েশিয়ার অন্যতম উঁচু টেলিযোগাযোগ টাওয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। উচ্চতা প্রায় 421 মিটার, 1381 ফুট। এটি শুধু পর্যবেক্ষণ টাওয়ার নয়, বরং শহরের আকর্ষণীয় ল্যান্ডমার্ক হিসেবে স্বীকৃত। ক্লাসিক। মসজিদ নেগারা কাছেই অবস্থিত, হাঁটা পথে যাওয়া যায়। 1965 সালে এটি নির্মিত হয়েছিল। এই মসজিদটি আধুনিক ইসলামিক স্থাপত্যে নির্মিত। চমৎকার দৃশ্যগুলো আমরা দেখলাম। কেএল টাওয়ার 2025 সালের নতুন হোটেলে ফিরে যাব, একটু ফ্রেশ হয়ে আবার বের হব। ফায়ারওয়ার্কস, লেজার শো, আমরা যাব লাইটিং ইন্ডিয়া এবং একটি দারুণ ইভেন্ট আয়োজন করে। অনুষ্ঠান রাত 9টায় শুরু হয়েছিল। স্কাই ডেক, অবজারভেশন ডেক এবং টাওয়ার টেরেস থেকে দর্শনার্থীরা পুরো শহরে এক অদ্ভুত আলোকসজ্জা উপভোগ করেন। ডিজে পারফরম্যান্স এবং হালকা পানীয় পরিবেশনা সহ পার্টিও অনেক হয়েছে এখানে। কুয়ালালামপুর
এর বিখ্যাত কেএল টাওয়ার প্রিন্টিং অফিস অনেক উঁচু, যার কারণে উঁচু অবস্থান থেকে শহরের দৃশ্য এবং গগনচুম্বী ভবনগুলোর আলো এক অন্যরকম এটা অভিজ্ঞতা হচ্ছে দেয়। ওল্ড চার্টার্ড ব্যাংক বিল্ডিং। এখানে ওঠার জন্য নির্দিষ্ট সীমিত নিশ্চয়ই এই টিকিট প্রক্রিয়া থাকে, বিল্ডিংটা তাই এখন আগাম হয়তো বুকিং হচ্ছে না। গুরুত্বপূর্ণ। কিন্তু বিল্ডিং আছে ভালোই সুন্দর। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিউজিয়াম টেক্সটাইল নেগারা, মানে হচ্ছে ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম। পেমনান তামাত এই জায়গাটার নাম, পেমনান তামাত। সন্ধ্যাবেলা আমরা বের হলাম, এখন বাজে 7টা। আকাশ বেশ পরিষ্কার, এত সন্ধ্যাও না। চমৎকার আবহাওয়া এবং চমৎকার ছবি আসছে। এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চায়না টাউনের দিকে যাচ্ছি। গুগলের তথ্য মতে আমাদের সময় লাগবে 20 মিনিট। আসলে এর চেয়েও বেশি লাগতে পারে, দেখা যাক। সন্ধেবেলাটা এত সুন্দর লাগছে, আস্তে আস্তে সব লাইটগুলো জ্বলে উঠছে। ওদিকে পেট্রোনাস টাওয়ার দেখা যায়। এটা হলো লিটল টাউন বারবার শপ। পেটালিং স্ট্রিট চলে এসেছি, জালান পেটালিং। তো এখান থেকে সব কিছুই কাছে। লিটল ইন্ডিয়া, চায়না মার্কেট সবই কাছে। হাই তুস্কু বাবু। আমরা চকলেটের সমুদ্রে এসেছি, দেখা যাক কিরকম দাম। এটা হচ্ছে পেটালিং স্ট্রিট। চলো একটু আগে। ব্যাগের দোকানে ঢু মারছে। এখানে চাইনার জিনিসপত্র ভরা, সবাই শুধু কেনাকাটা করছে। এখানে একটা ফ্লাওয়ার বুটিক আছে, দেখি এখানে কি কি ফুল পাওয়া যায়। দেখতে হবে। এখানে খুব দ্রুতই মার্কেট বন্ধ হয়ে যায়। 8টার সময় আমরা যেই দোকানটা থেকে কেনাকাটা করলাম সেটা বন্ধ করে দিল। এই দোকানগুলো হয়তো বা 9টার মধ্যে 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তুমি তোমার কোনো কাজে
ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ফেমাস মারিয়াম্মান টেম্পল। চায়না টাউনে একটা অভিজাত তামিল মন্দির রয়েছে, এটা হচ্ছে সেই মারিয়াম্মান টেম্পল। ওটা পেয়ে গেলাম আমরা। আমরা ইন্ডিয়ান একটা রেস্তোরাঁ এসেছি, দেখা যাক কি খাওয়া যায়। ভাত খেতে চাই, রাইস না থাকায় আমরা রুটি পরোটা ধোসা এসব দিয়ে চালাই দিচ্ছি। চায়না টাউনে এসেছি, দেখতে পাচ্ছেন সবাই স্ট্রিটে বসে বসে ফুড খাচ্ছে। ভাইব্রেন্ট এরিয়া, বুকিট বিনতাংয়ের মতোই সড়ক। রাত 9টা, কিন্তু এখানে কোনো সমস্যা নেই, এখানে সব কিছু খোলা আছে। সবাই মজা করে ঘুরতেছে, খাচ্ছে।